Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear student, how are you? I hope you are well and safe by the grace of Almighty Allah. I am also praying with your prayers. You know, because of pandemic coronavirus, we are detached from our regular class activities. That's why today I am before you with a visual class. I hope you are all enjoy this class and will be benefited from this class. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো দীর্ঘদিন যাবত আমরা করোনা ভাইরাস নামক মহামারীর কারণে আমাদের নিয়মিত ক্লাস কার্যক্রম থেকে আমরা বিচ্ছিন্ন। আজকে আমি তোমাদের সাথে একটি অনলাইন ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা জানো এইচএসসি ইংলিশ দ্বিতীয় পত্রের 12টি লেসন রয়েছে। এই 12টি লেসনের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসন হচ্ছে ইউজ অফ রাইট ফর্ম অফ ভার্ব। আজকে আমি তোমাদের সাথে এই লেসনটি সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। আমরা সংক্ষেপ আকারে ভার্ব কি সে সম্পর্কে একটু জেনে নিচ্ছি। এক কথায় বলতে গেলে verb is a word which refers to an action, state or having something. অর্থাৎ ভার্ব এমন একটি শব্দ যা দ্বারা কোনো কাজ করা, কোনো কিছু হওয়া এবং কোনো কিছু থাকা বোঝায়। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভার্বের সঠিক ফর্মের ব্যবহার। একটি ভার্ব বাক্যের মাঝে বিভিন্ন ফর্মে ব্যবহার হতে পারে। এই ফর্মগুলো নির্ভর করে বাক্যে ব্যবহৃত সাবজেক্টের উপর এবং টেন্সের ভিন্নতার উপর। চলো আমরা একটা উদাহরণ দেখি। Look at the passage. Bangladesh is a small but beautiful country in the world. It has many population. It is called darling child of nature. In the past, she was beset with numerous problems. In near future, she will get a glorious position among all developed countries of the world. তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পারবে কতগুলো শব্দের নিচে আন্ডারলাইন করা রয়েছে। এই আন্ডারলাইনকৃত শব্দগুলোই হচ্ছে ভার্ব। আমরা আন্ডারলাইনকৃত শব্দগুলোকে বিভিন্ন টেন্সের ভিন্নতার কারণে বিভিন্ন রূপে দেখব। কখনো বা প্রেজেন্ট ফর্ম, কখনো বা পাস্ট ফর্ম, কখনো বা ফিউচার ফর্ম। এই যে ভার্বের বিভিন্ন ফর্মেটের ব্যবহার, এই ফর্মগুলোকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্ব বা ভার্বের সঠিক ফর্ম। রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে ইংরাজির বিশদ আলোচনার একটি বিষয়, কিন্তু আজকের এই ক্লাসে আমরা এই বিষয়টিকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে এবং শুধুমাত্র মৌলিক কতগুলো বিষয় জেনে কিভাবে একটি প্রশ্নকে সলভ করা যায় সে বিষয় সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো আমাদের পরীক্ষার প্রশ্নের ধরন হচ্ছে এমন একটা প্যাসেজ থাকবে, যে প্যাসেজের মাঝে 10টি ভার্বের ব্র্যাকেট দেওয়া থাকবে এবং ব্র্যাকেটের ভার্বগুলোকে তার পূর্বের সাবজেক্ট এবং টেন্সের উপর ভিত্তি করে পরিবর্তন করতে হবে, কখনো বা অপরিবর্তিত থাকবে। আমরা এক পলকে ভার্বের বিভিন্ন প্রকার সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করছি। স্ক্রিনে দেখতে পাচ্ছ ভার্বের 5টি প্রকার রয়েছে এখানে: টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, মডাল ভার্ব, সেমি মডাল ভার্ব। পাশাপাশি প্রত্যেকটি ভার্বের এলাবোরেশনগুলো তোমরা এখান থেকে দেখে নেওয়ার সুযোগ পাচ্ছ। তোমরা চাইলে মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো পরবর্তীতে সেটা সম্পর্কে জানার জন্য। এবার চলো আমরা বাক্যে ব্যবহৃত ভার্বগুলো কতগুলো ফরম্যাটে ব্যবহার হয় সে সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে একটি ভার্বের
ব্যবহৃত ভার্বগুলোর 6টি ফরম্যাট দেখানো হয়েছে। বেস ফর্ম, যেটাকে আমরা ভার্ব ওয়ান নামে চিনি। এস বাই এস ফর্ম, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস যুক্ত করে ব্যবহার করা। পাস্ট ফর্ম, যাকে আমরা ভার্ব টু নামে চিনি। পাস্ট পার্টিসিপল ফর্ম, যাকে আমরা ভার্ব থ্রি হিসেবে চিনি। জিরান ফর্ম, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। নাম্বার 6, ইনফিনিটিভ ফর্ম, অর্থাৎ ভার্বের পূর্বে টু ব্যবহার করা। চলো এবার আমরা শুধুমাত্র কতগুলো মৌলিক বিষয় সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি, যে বিষয়গুলো জানলেই আমাদের পক্ষে সম্ভব হবে রাইট ফর্ম অফ ভার্বের একটি প্রশ্নকে সহজভাবে সমাধান করা। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে বেসিক রুলস অফ রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বের মৌলিক কতগুলো রুলস। রুল 1, আমি পড়ছি স্ক্রিন দেখে। সেন্টেন্স অথবা প্যাসেজের বর্ণনাটি প্রেজেন্ট টেন্স হলে ব্র্যাকেটের ভার্বটি ভার্ব ওয়ান অথবা ভার্বের সাথে এস বাই এস হয়। তোমরা জানো, আমরা যখন কোনো বর্ণনা দেখি সাধারণত বর্ণনাগুলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অথবা ফিউচার ফর্ম হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটি প্যাসেজের বর্ণনা প্রেজেন্ট ফর্মে ব্যবহার হয়। যদি প্যাসেজের বর্ণনাটি প্রেজেন্ট ফর্মে হয়ে থাকে তাহলে ভার্বের দুটো প্রকার এখানে ব্যবহার হতে পারে। একটা হচ্ছে ভার্ব ওয়ান হিসেবে ব্যবহার হতে পারে, ভার্বের বেস ফর্ম, অথবা ভার্বের সাথে এস বাই এস ব্যবহার হতে পারে। এস বাই এস এই ফর্মটি ব্যবহার হবে যখন ভার্বের পূর্বে ব্যবহৃত সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টগুলো কি? থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টগুলো হচ্ছে হি, শি, ইট অথবা কোনো সিঙ্গুলার প্রোনাউন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, নোট, ইফ দ্য সাবজেক্ট ইজ হি, শি, ইট অ্যান্ড এনি সিঙ্গুলার নাউন, ইউ শুড ইউজ এস অবলিক ইএস আফটার দ্য ভার্ব। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে যদি সাবজেক্ট হিসাবে হি থাকে, শি থাকে, ইট থাকে অথবা সিঙ্গুলার কোনো নাউন থাকে, তাহলে বাক্যে ব্যবহৃত মূল ভার্বের সাথে আমরা এস বাই এস ব্যবহার করব। রুল 2, রুল 2তে মূলত মডাল ভার্বের বিভিন্ন ব্যবহার দেখানো হয়েছে। ব্র্যাকেটের ভার্বের পূর্বে যদি কোনো মডাল ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটে ব্যবহৃত ভার্বটি ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফর্ম হিসেবে ব্যবহার। দ্বিতীয় পর্যায়ে রয়েছে ব্র্যাকেটে ভার্বের পূর্বে যদি মডাল এবং বি যুক্ত থাকে তাহলে ব্র্যাকেটের ভেতরের যে ভার্বটি থাকবে সেই ভার্বটিকে আমরা পাস্ট পার্টিসিপল ফরম্যাটে ব্যবহার করব। একইভাবে মডাল এবং এর সাথে যদি হ্যাভ ভার্ব যুক্ত থাকে তাহলে ব্র্যাকেটের ভেতরের ভার্বটি হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফরম্যাট। তোমরা যদি উদাহরণগুলো খেয়াল করো তাহলে দেখতে পাবে, উই মাস্ট ফলো দ্য রুলস অফ ইসলাম। এখানে সাবজেক্ট হচ্ছে উই এবং ফলোটা হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্বের পূর্বে একটি মডাল অক্সিলিয়ারি ভার্ব রয়েছে মাস্ট, যে কারণেই এখানে মেইন ভার্বটির কোনো পরিবর্তন হয়নি, বেস ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে। সেকেন্ড সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, দ্য প্রবলেম ক্যানট বি সলভড ওভারনাইট। এখানে মডাল ভার্ব হচ্ছে ক্যান এবং ক্যান ভার্বের সাথে একটা বি যুক্ত রয়েছে, যে কারণে এর পরবর্তীতে ব্যবহৃত মেইন ভার্বটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফরম্যাটে ব্যবহার করা হয়েছে। ঠিক একইভাবে আমরা যদি তৃতীয় নম্বর বা থার্ড সেন্টেন্সটি লক্ষ্য করি তাহলে দেখব সাবজেক্টের উপরে মডাল ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে মাইট এবং এরপরে রয়েছে হ্যাভ ভার্ব, যে কারণে এখানে মেইন ভার্বটিও পাস্ট পার্টিসিপল ফরম্যাটে ব্যবহার করা হয়েছে। চলো সামনের দিকে এগোই। রুল 3, নাম্বার 1-এ তোমরা দেখতে পাচ্ছ টু এর পরে যদি ভার্ব ওয়ান ব্যবহার হয় এবং প্রিপোজিশন প্লাস এর পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে মূলত প্রিপোজিশনের সাথে ভার্বের ব্যবহারটি আলোচনা করা হয়েছে।
শুধুমাত্র প্রিপোজিশন টু এর পরে যদি ভাব থাকে তাহলে ওই ভার্বের কোনো পরিবর্তন হবে না, ভার্বের বেস ফর্ম ব্যবহার হবে। টু ছাড়া অন্য যদি কোনো প্রিপোজিশন থাকে এবং এরপরে যদি ব্র্যাকেটে ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বটি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ব্যবহার করতে হবে। পাশাপাশি তোমরা একটা নোট দেখতে পাচ্ছ, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, এরপরে যদি ব্র্যাকেটে ভার্ব থাকে, এগুলো সবগুলো ফ্রেজ হিসাবে ব্যবহার হয়েছে। এদের পরে যদি ভার্ব থাকে তাহলে ওই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। উদাহরণগুলো খেয়াল করো। তাসনিম ওয়েন টু ঢাকা টু ভিজিট দ্য ন্যাশনাল জু। এখানে ভিজিট ভার্বের পূর্বে টু প্রিপোজিশন হওয়ায় ভিজিট ভার্বের কোনো পরিবর্তন হয়নি। দ্বিতীয় সেন্টেন্সে লক্ষ্য করবে, ভিজিট ভার্বের পূর্বে প্রিপোজিশন ফর থাকায় ভিজিট ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। এবং থার্ড সেন্টেন্স বা লাস্ট সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, উইথ এ ভিউ টু এর পরে ভিজিট ভার্ব থাকায় ভিজিট ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ব্যবহার করা হয়েছে। এবার আমরা রুল 4 নিয়ে আলোচনা করব। রুল 4-এ দেখতে পাচ্ছ তোমরা টু ডু ভার্ব। আমরা ইতিমধ্যে জেনেছি তিনটি ভার্বকে টু ডু ভার্ব হিসাবে চিহ্নিত করা হয়েছে, ডো, ডাস এবং ডিড। এই টু ডু ভার্বের পরে যদি ব্র্যাকেটে ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বটিকে আমরা ভার্ব 1 হিসাবে ব্যবহার করব, অর্থাৎ ওই ভার্বের কোনো পরিবর্তন হবে না। ঠিক একইভাবে যদি টু হ্যাভ ভার্ব থাকে এবং টু হ্যাভ ভার্বের পরে যদি ব্র্যাকেটে ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বটিকে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসাবে বা থার্ড ফর্ম হিসাবে ব্যবহার করব। আমরা এক্সাম্পলগুলো লক্ষ্য করতে পারি। দে ডিডন্ট এগ্রি উইথ দ্য প্রপোজাল। এখানে ডিড ভার্বটি হচ্ছে টু ডু ভার্ব, এরপরে ব্যবহৃত এগ্রি ভার্বটি ভার্ব 1 বা ভার্বের বেস ফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে। ঠিক একইভাবে সেকেন্ড সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, হ্যাভ ভার্বের পরে মূল ভার্ব থাকায় ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্মে এটা ব্যবহার হয়েছে। এবং থার্ড সেন্টেন্সে হ্যাভ ভার্বের পরে বিন ভার্বটি টু বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসাবে থার্ড ফর্ম হিসাবে ব্যবহার করা হয়েছে। এবার আমরা রুল 5 নিয়ে আলোচনা করব। রুল 5 হচ্ছে মূলত এখানে সাবজেক্টের অ্যাক্টিভ এবং প্যাসিভ ফরম্যাটের ব্যবহার। তোমরা জানো যে একটা বাক্যের ভার্বের পূর্বে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টটির ভয়েসের দিক থেকে দু প্রকারের হতে পারে। সেটা অ্যাক্টিভ ফরম্যাটে থাকতে পারে অথবা প্যাসিভ ফরম্যাট। অ্যাক্টিভ সাবজেক্ট হচ্ছে যে সাবজেক্ট নিজে কাজ করে অথবা করতে সক্ষম। প্যাসিভ সাবজেক্ট হচ্ছে সেই সাবজেক্ট যে নিজে কাজ করে না অথবা করতে অক্ষম হয়। অর্থাৎ বাক্যের সাবজেক্টটি যদি নিজে কাজ করে এবং এরপরে যদি টু বি ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। ঠিক একইভাবে বাক্যের ব্যবহৃত সাবজেক্টটি যদি প্যাসিভ ফরম্যাটে থাকে এবং তারপরে যদি টু বি ভার্ব থাকে তাহলে এরপরে ব্র্যাকেটে ব্যবহৃত ভার্বটিকে আমরা ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল ফরম্যাটে ব্যবহার করব। এক্সাম্পলগুলো লক্ষ্য। নাও উই আর লার্নিং ইংলিশ। এই বাক্যের মাঝে সাবজেক্ট হচ্ছে উই, এরপরে টু বি ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে আর। সুতরাং এখানকার সাবজেক্ট অ্যাক্টিভ ফরম্যাটে থাকায় মূল ভার্বের সাথে আইএনজি ফরম্যাট বা আইএনজি ফর্ম ইউজ করা হয়েছে। ঠিক একইভাবে তোমরা যদি সেকেন্ড সেন্টেন্সটি লক্ষ্য করো, এখান এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ইংলিশ এবং এরপরে একটি টু বি ভার্ব রয়েছে ইজ। এই ইজ টু বি ভার্বের পরে ব্যবহৃত মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফরম্যাটে ব্যবহার করা হয়েছে, কারণ এখানকার সাবজেক্ট ইংলিশ নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজ করা। এখানকার সাবজেক্টটি প্যাসিভ, বিদায় মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফরম্যাটে ব্যবহার করা হয়েছে। এবার আমরা 6 রুল নিয়ে আলোচনা করব এবং এটাই আজকের লেসনের সর্বশেষ রুলস। একটি সিম্পল সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে তাহলে যে ভার্বটি সাবজেক্ট থেকে বিচ্ছিন্ন বা আলাদা হবে তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি, এবং যে ভার্বটি সাবজেক্টের সাথেই থাকে তাকে আমরা ফাইনাইট ভার্ব বলি।
একটি ভাব থাকার পরেও যদি অতিরিক্ত ভাব থাকে তাহলে এই নন ফাইনাইট ভাবটি একটি বাক্যের মাঝে দুভাবে ব্যবহার হতে পারে। সেই নন ফাইনাইট ভাব দ্বারা যদি কোনো উদ্দেশ্য বোঝায় তাহলে নন ফাইনাইট ভার্বের পূর্বে টু বসে, এবং যদি কোনো উদ্দেশ্য না বোঝায় তাহলে নন ফাইনাইট ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তোমরা স্ক্রিনে দেওয়া এক্সাম্পল দুটো লক্ষ্য করো। তাসনিম ওয়েন্ট টু ঢাকা টু বাই এ মোবাইল ফোন। এটি একটি সিম্পল সেন্টেন্স, কারণ এই বাক্যের মাঝে সাবজেক্ট হচ্ছে তাসনিম। বাট এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো ভার্বের ব্যবহার রয়েছে, একটি হচ্ছে ওয়েন্ট এবং অন্যটি হচ্ছে বাই। সিম্পল সেন্টেন্সে দুটো ভার্ব থাকায় সাবজেক্ট থেকে যে বিচ্ছিন্ন ভার্বটি হচ্ছে বাই, এবং এই বাই ভার্বটি দ্বারা কী উদ্দেশ্যে সে মার্কেটে গিয়েছিল সেই উদ্দেশ্য বোঝাচ্ছে। সুতরাং বাই ভার্বের পূর্বে টু ব্যবহার করা হয়েছে। সেকেন্ড সেন্টেন্সে আমরা লক্ষ্য করছি তাসনিম স এ ফ্লাইং বার্ড। এই বাক্যের মাঝেও দুটো ভার্ব রয়েছে, একটি হচ্ছে স, দ্বিতীয়টি হচ্ছে ফ্লাইং। এই ফ্লাইং ভার্বটি দ্বারা কোনো উদ্দেশ্য না বোঝানোর কারণে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি ফরম্যাট বা আইএনজি ফর্ম ব্যবহার করা হয়েছে। আজকে অনেক বিশদ আলোচনা থাকা সত্ত্বেও রাইট ফর্ম অফ ভার্বটি আমরা অল্প সময়ে খুব সংক্ষিপ্ত আকারে চেষ্টা করছি তোমাদের সামনে শুধুমাত্র বেসিক বিষয়গুলো তুলে ধরার জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই রুলসগুলোকে একটু জেনে নিজে নিজে যদি প্র্যাকটিস করো, আমি বিশ্বাস করি যে তোমরা এখান থেকে অনেক বেশি উপকৃত হবে। তো আজ আর নয়, যাবার বেলায় সকলের প্রতি অনুরোধ রইল তোমরা ঘরে থাকো, নিরাপদে থাকো এবং পড়ালেখার সাথেই থাকো। আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।